অ্যাক্টিভ ফর্ম কি পাইরিডক্সাল ফসফেট। তাহলে এই পাইরিডক্সাল ফসফেট এরা কি করে কোএনজাইম হিসাবে কাজ করে। তাহলে কোএনজাইম হিসাবে তোমার কোন কোন ইয়েতে কাজ করবে, তোমার এটা মেইনলি কাজ করে তোমার ইট অ্যাক্টস অ্যাজ এ কোএনজাইম মানে ফর ট্রান্সামাইনেশন ডিঅ্যামাইনেশন ডিউরিং অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম। হ্যাঁ, তাহলে it acts as a coenzyme in transamination and deamination in তোমার অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজমে। আবার মানে ইট হেল্পস ইন তোমার ডিকার্বক্সিলেশন, সেখানেও ও কোএনজাইম হিসাবে কাজ করে। আরেকটা জিনিস মনে রাখবা যে গ্লাইকোজেনোলাইসিস পাথওয়েতে ওখানে তোমার একটা গ্লাইকোজেনোলাইসিসে মেইনলি এনজাইম কাজ করে ফসফোরাইলেস এনজাইম। এই এনজাইমের কোএনজাইম হিসাবে এটা কাজ করে। তাহলে ইট অ্যাক্টস অ্যাজ এ কোএনজাইম অফ ফসফোরাইলেস এনজাইম ডিউরিং গ্লাইকোজেনোলাইসিস প্রসেস। তারপরে তোমার ইট হেল্পস ইন ডিকার্বক্সিলেশন। আর একটা জিনিস এটা তোমার ইট হেল্পস ইন পরফাইরিং অ্যান্ড হেম সিনথেসিসেও এটা হেল্প করে, আর ক্যাটাকোলাম সিনথেসিসেও এটা হেল্প করে। তাহলে মেইন যেটা আমরা দেখতে পাবো যখন তুমি প্রোটিন মেটাবলিজম করবা সেখানে এইটা কাজ করে তোমার ইট অ্যাক্টস অ্যাজ এ ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ বলো। ট্রান্সামাইনেশনটা কি? এটা যখন প্রোটিন মেটাবলিজম পড়াবো তখন তোমার এটা ডেফিনেশন, এক্সাম্পল, ট্রান্সামাইনেশন কাকে বলে, ডিঅ্যামাইনেশন কাকে বলে, এগুলি তোমাকে প্রতিটা জিনিস আলাদা আলাদা করে পড়াবো। হ্যাঁ, শুধু এখন এটুকু মনে রাখো যে এই রিয়াকশন গুলোতে তোমার এই কোএনজাইম হিসাবে কাজ করে কে, তোমার হচ্ছে পাইরিডক্সাল ফসফেট। শুধু এটুকু এখন মনে রাখো, যখন ওই প্রোটিন মেটাবলিজম পড়ানো হবে তখন এই জিনিসগুলো আসবে। হ্যাঁ, তখন দেখবা যে ওগুলির যে এনজাইম আছে সেখানে কোএনজাইমের হিসাবে তোমার এই পাইরিডক্সাল ফসফেটটা কাজ করে। এখন তুমি শুধু এটুকু জেনে রাখো যে প্রোটিন মেটাবলিজমে যে ট্রান্সামাইনেশন ডিঅ্যামাইনেশন হচ্ছে সেখানে তোমার এরা কোএনজাইম হিসাবে কাজ করে। হ্যাঁ, ট্রান্সামাইনেশন মানে তোমার একটা অ্যামাইনো অ্যাসিড থেকে তোমার অ্যামাইনো গ্রুপটাকে ট্রান্সফার করবে আর একটা কিটো অ্যাসিড গ্রুপে। তার ফলে কি হবে, সাইমালটেনিয়াসলি যে অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামাইনো গ্রুপটা ট্রান্সফার করা হচ্ছিল সেটা আবার কিটো অ্যাসিড পরিণত হবে, আর যে কিটো অ্যাসিডে তুমি অ্যামাইনো অ্যাসিডটাকে আমরা ট্রান্সফার করলাম সেটা আরেকটা অন্য একটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে পরিণত হবে। এখানে যে এনজাইমটা কাজ করবে ট্রান্সফারেজ এনজাইম, সেটার কোএনজাইম হিসাবে কাজ করবে পাইরিডক্সাল ফসফেট। ওইটা যখন প্রোটিন মেটাবলিজম পড়ানো হবে তখন এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে তোমাদেরকে পড়ানো হবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট। ট্রান্সামাইনেশন কাকে বলে, এক্সাম্পল একদম উদাহরণ সহ, ডিঅ্যামাইনেশন কাকে বলে। ডি মানে রিমুভাল অফ অ্যামাইনো গ্রুপ ফ্রম অ্যান অ্যামাইনো অ্যাসিড, এটা অক্সিডেটিভ প্রসেসের মাধ্যমে হয়। হ্যাঁ, এটা তখন ওগুলি ডিটেলস জানা যাবে। এখন শুধু মনে রাখবা যে পাইরিডক্সাল ফসফেট acts as a coenzyme for transamination and deamination during amino acid metabolism. হ্যাঁ, আর একটা কি এখানে লেখা নাই সেটা কিন্তু তোমরা মনে রাখবা যে গ্লাইকোজেনোলাইসিস পাথওয়েতে, মানে গ্লাইকোজেনোলাইসিস মানে লাইসিস মানে ভাঙ্গা, গ্লাইকোজেন ভাঙ্গার জন্য যে এনজাইম দরকার কোনটা, ফসফোরাইলেস এনজাইম। এটাও যখন গ্লাইকোজেনোলাইসিস পড়বা তখন দেখতে পাবা যে এই ফসফোরাইলেস এনজাইমকে সাহায্য করে কে, ও এনজাইম হিসেবে কে কাজ করে, এই পাইরিডক্সাল ফসফেট। হ্যাঁ, তারপরে তোমার ডিকার্বক্সিলেশন অফ হিস্টিডিন, গ্লুটামেট, এগুলিকে ডিকার্বক্সিলেশনে হেল্প করে কে, তোমার এই পাইরিডক্সাল ফসফেট। আবার পরফাইরিং এবং হেম সিনথেসিসেও তোমার পাইরিডক্সাল ফসফেট ও এনজাইম হিসাবে কাজ করে। তাহলে এর এমনি মেইন ফাংশন হচ্ছে এটা ইনভলভ থাকে অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজমে। আর পাইরিডক্সাল ফসফেটের ডেফিসিয়েন্সি হলে কি হবে, পেরিফেরাল নিউরোপ্যাথি হবে। তারপরে যেহেতু এটা হেল্পস করে তোমার পরফাইরিং এবং হেলথ মানে ইন হেম সিনথেসিস, তাহলে ওইটা ভালো মতো না হলে তার ফলে কি হবে, এনিমিয়া হবে। আর কি হবে, ডেফিসিয়েন্সি হলে ডিসঅর্ডার অফ
অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম। সাধারণত আজকাল গ্রামে গঞ্জে দেখবা, যারা গ্রামে গঞ্জে হোক শহরে হোক, যারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায় তাদের এই ভিটামিনটার ডেফিসিয়েন্সি হয়। এই জন্য এইসব মানে যারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায় তাদের কিন্তু দেখবা একটা কমপ্লেইন থাকে, এই ওষুধটা খাওয়ার পরে আমার হাত পা জ্বালা পোড়া করে। তখন এটার জন্য কি হয়, পেরিফেরাল নিউরোপ্যাথির জন্য এই তোমার পাইরিডক্সাল তোমার ফসফেটটা দেওয়া হয়। ইভেন যাদের ডায়াবেটিস মেলাইটাস আছে, আর দেখবা আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাসে তোমার কম্বাইনেশন অফ ভিটামিন B6, B12, B1 এগুলি দেওয়া হয়। মানে কারণ আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাসে কি হবে, পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। এগুলিকে প্রিভেনশনের জন্য এই 3টা ভিটামিন একসাথে তোমার দেওয়া হয়। হ্যাঁ, তাহলে যদি B6 এর ডেফিসিয়েন্সি হলে কি হবে, পেরিফেরাল নিউরোপ্যাথি হবে, এনিমিয়া হবে, আর ডিসঅর্ডার অফ অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম। এখন তোমার ভিটামিন B7 এর তোমার এটা কেমিক্যাল নেম কি, বায়োটিন। আর এর সোর্স কি, তোমার প্লান্ট সোর্স সব একই রকম। দেখো, হোল গ্রেনস, পিস, বিনস, সিরিয়ালস, লেগুমস, গ্রিন লিফি ভেজিটেবলস। এলিমেন্ট সোর্স তোমার মিট, ফিশ, মিল্ক, আর মিল্ক প্রোডাক্টস, এগ, এসব। আর এন্ডোজেনাসলি এরা কিন্তু তোমার ইন্টেস্টাইনে গাট ফ্লোরা দিয়ে তৈরি হয়। হ্যাঁ, তাহলে মানে এক কথায় ব্যাকটেরিয়া দিয়ে মানে তোমার ইন্টেস্টাইনে এন্ডোজেনাসলি, আমরা এক্সোজেনাসলি ওটা পাচ্ছি এইসব খাবারের মধ্যে, প্লান্ট সোর্স যেগুলি সেগুলি এনিম্যাল সোর্স থেকেও পাচ্ছি। আর এন্ডোজেনাসলি আমরা তোমার এটা ইন্টেস্টাইনে তৈরি হচ্ছে। তাহলে ইন্টেস্টাইনে দেখো এই বায়োটিন তৈরি হয়, তারপরে ভিটামিন কে তৈরি হয়, আর একটা দেখবা যে তোমার ভিটামিন B12 ইন্টেস্টাইনে তোমার তৈরি হয়। হ্যাঁ, আর স্কিনের তোমার কোনটা তৈরি হয়, স্কিন থেকে তোমার ভিটামিন ডি, তাই না? তোমার কোথায় মানে সেই প্রিকর্সরটা কি থাকে, 7 ডিহাইড্রো কোলেস্টরল থেকে ভিটামিন ডিটা তোমার তৈরি হয়। যখন ওটা সানলাইটে এক্সপোজ হয় তখন ওখান থেকে তোমার তৈরি হয়। তাহলে অনেক সময় প্রশ্ন থাকে যে হোয়াট আর দ্য ভিটামিন তোমার সিনথেসাইজড ইন আওয়ার বডি। হ্যাঁ, তখন এই নামগুলো মনে রাখবা। তার ভিতরে তাহলে বায়োটিন একটা। এর ডেইলি তোমার রিকোয়ারমেন্ট কত, 100 থেকে 300 গ্রাম। আর এটাও তোমার এর মেইন বায়োকেমিক্যাল রোলটা কি, কার্বোক্সিলেশন রিয়াকশনে এটা হেল্প করে। হ্যাঁ, তাহলে এখানে দেখো যে তোমার বায়োটিনটা তোমার এটা এটা তোমার কোএনজাইম হিসাবে কাজ করবে কোথায়, ইট অ্যাক্টস অ্যাজ এ কোএনজাইম ইন কার্বোক্সিলেশন রিয়াকশন where it serves as a carrier of activated carbon dioxide. তোমরা যখন বিভিন্ন মেটাবলিজমে বিভিন্ন রিয়াকশন পড়াবে, এখন শুধু এই জিনিসগুলো একটু মনে রাখো, তখন দেখবা যে হ্যাঁ এই ভিটামিনটা ওই এই রিয়াকশনে, যখন তোমাদের মেটাবলিজম পড়া হয়ে যাবে তখন তোমার এই ভিটামিনের জিনিসগুলো রিলেশন গুলো তোমাদের কাছে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তোমার হ্যাঁ বলো ম্যাডাম, বইয়ে তো দেওয়া আছে বায়োটিনের আরডিএ 200 মাইক্রোগ্রাম। তোমার 200 তো 100 থেকে 200 যেটা 200 হতে পারে, অসুবিধা নাই, কিন্তু তোমার মানে মাইক্রোগ্রাম আর কি, মাইক্রোগ্রাম না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ মাইক্রোগ্রাম হবে, মানে বিজ্ঞান সবসময় আসলে মাইক্রোগ্রামই হবে তোমার। এটা মানে 100 গ্রাম মিলিগ্রাম অথবা মাইক্রোগ্রাম হবে। হ্যাঁ, এখানে ভুল ইয়াটা হয়েছে। হ্যাঁ, এটা জি ম্যাডাম, এটা 100 থেকে 300 মাইক্রোগ্রাম। হ্যাঁ, এটা ইউনিটটা এখানে ভুল লেখা হয়েছে। তোমার এটা তোমার এমনি অ্যাভারেজ হচ্ছে 200 মাইক্রোগ্রাম। হ্যাঁ, এটা। আর তার তোমার তাহলে এটা তোমার কিসে কাজ করে, ইট অ্যাক্টস অ্যাজ এ কোএনজাইম ইন কার্বক্সিলেশন রিঅ্যাকশন। হ্যাঁ, বিশেষ করে তোমার পাইরুভেট থেকে যখন অক্সালোএসিটেট তৈরি হয় তখন এই পাইরুভেট কার্বক্সিলেজ এনজাইমের সাথে তোমার কোএনজাইম হিসাবে কাজ করে তোমার বায়োটিন। হ্যাঁ, এটা। তাহলে আরেকটা কাজ করে তোমার এসিটাইল কোয়ে থেকে যখন ম্যালানিন তৈরি হয় সেখানেও কিন্তু কার্বক্সিলেজ এনজাইম লাগে, ওখানেও তোমার বায়োটিনটা তোমার
ওর সাথে কোএনজাইম হিসাবে কাজ করে। এর মেইন কাজ কি, এটা তোমার ক্যারি করে অ্যাক্টিভেটেড কার্বন ডাই অক্সাইড। আর সাধারণত ডেফিসিয়েন্সি তোমার হচ্ছে যদি কোনো কারণে আমরা যেমন অসুখ হলে তোমার ইয়ে খাই, অ্যান্টিবায়োটিক খাই, ওষুধ খাই, সাধারণত এটা যদি কোনো কারণে ইন্টেস্টিনাল ফ্লোরা গুলো যদি ডিস্ট্রাকশন হয়, তখন প্রলং ইউজ অফ ড্রাগের জন্য, যেমন সালফোনামাইড এই ড্রাগটা যদি প্রলং ইউজ করা হয়, তাহলে ইন্টেস্টিনাল যে ফ্লোরা ব্যাকটেরিয়া গুলো এগুলি তোমার তোমার নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, আর তখন সেক্ষেত্রে এটা ডেফিসিয়েন্সি হতে পারে। হাইড্রো যে অ্যান্টিবায়োটিক খেলে অনেকদিন ধরে খেলে, তখন শান্ত ওই সময় আমরা যখন কোনো পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দেই কিংবা এই ধরনের ড্রাগ দিই, তার সাথে এই জন্য ভিটামিন অনেক সময় সাপ্লিমেন্টারি হিসাবে দেওয়া হয়, যাতে তার ব্যাকটেরিয়া ফ্লোরা ইন্টেস্টাইনের ফ্লোরা গুলো একেবারে ডিস্ট্রাকশন না হয়। হ্যাঁ, সেই জন্য। আরেকটা কি, যে তুমি যদি হাই কনজামশন অফ র এগস মানে কাঁচা ডিম খেলে, তখন কিন্তু কাঁচা ডিমের মধ্যে সাদা অংশে একটা গ্লাইকোপ্রোটিন আছে, সেটা নাম হচ্ছে অ্যাভিডিন। এটা সাধারণত কি করে, এই ভিটামিনের সাথে তোমার বায়োটিনের সাথে তোমার মানে টাইটলি বাইন্ড করে, যার ফলে কি হয়, তোমার বায়োটিন অ্যাবজর্পশনে তোমার এটা হ্যাম্পার করে, প্রিভেন্ট করে, অ্যাবজর্পশন ঠিক মতো হতে দেয় না। এই জন্য কাঁচা ডিম কিন্তু তোমার খাওয়া উচিত না। বেশি কাঁচা ডিম খেলে, অনেকে কিন্তু আগে এমনিও কাঁচা ডিম অনেকে খেয়ে ফেলে, এটা আসলে ঠিক না। বেশি কাঁচা ডিম খেলে কি হবে, ওই ডিমের মানে সাদা অংশে কি থাকে, অ্যাভিডিন গ্লাইকোপ্রোটিন থাকে, যেটা তোমার বায়োটিন ইন্টেস্টাইন থেকে বায়োটিন অ্যাবজর্পশনে তোমার মানে হ্যাঁ প্রিভেন্ট করবে। তার ফলে কি হবে, বায়োটিনের ডেফিসিয়েন্সি হবে। বায়োটিনের ডেফিসিয়েন্সি হলে কি হবে, ডার্মাটাইটিস হতে পারে, এনিমিয়া, লস অফ অ্যাপেটাইট, ডিপ্রেশন এগুলি হতে পারে। এখন হচ্ছে তোমার হেমোপয়েটিক ভিটামিন। হ্যাঁ, সেটার মধ্যে বলছিলাম যে ফলিক অ্যাসিড আর ভিটামিন বি12। হ্যাঁ, এই দুটা জিনিস কিন্তু তোমার ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। ফলিক অ্যাসিড এর অ্যাক্টিভ ফর্ম ছিল কি, টেট্রাহাইড্রোফোলেট। আর এটা প্লান্ট সোর্স কি, তোমার হচ্ছে হোল গ্রেন সিরিয়ালস, পিস, বিনস, তোমার লেগুমস, গ্রিন লিফি ভেজিটেবলস। আর এনিম্যাল সোর্স হচ্ছে মিট, ফিশ, মিল্ক প্রোডাক্টস, এগ লিভার এগুলি হচ্ছে তোমার এনিম্যাল সোর্স। আর দিয়ে হচ্ছে তোমার, এটা তোমার প্রেগনেন্সিতে একটু বেশি লাগবে, 400 মাইক্রোগ্রাম, আর ল্যাকটেশনে তোমার 300, আর অ্যাডাল্টের বেলায় তোমার 200। হ্যাঁ, আর এটার অ্যাক্টিভ ফর্মটা হচ্ছে কি, টেট্রাহাইড্রোফোলেট, এটা মনে রাখবা। অ্যাক্টিভ ফর্ম হচ্ছে টেট্রাহাইড্রোফোলেট। তোমাদের একটু মেটাবলিজম সম্পর্কে এটা একটু বলি, যে এটা আসলে ন্যাচারাল যে তোমার ফলিক অ্যাসিড, এটা সাধারণত পলিগ্লুটামেট ফর্মে থাকে। হ্যাঁ, এটা তোমার যখন ইন্টেস্টাইনে যায়, ইন্টেস্টাইনাল মুভমেন্টে যখন যাবে, তখন এটা ভেঙে মনোগ্লুটামাইল ফলেট তৈরি হবে, এবং এই মনোগ্লুটামাইল ফ্লোটে এটা অ্যাবজর্বড হবে। আমরা যে ফর্মে খাই সেটা হচ্ছে পলিগ্লুটামেট। এটা ইন্টেস্টাইনাল লুমেলের ভিতরে গিয়ে তোমার ভেঙে কি হবে, মনোগ্লুটামিল ফোলেট তৈরি হবে, এই ফর্মে এটা অ্যাবজর্ব হবে। আবার তোমার ডায়েটারি ফলিক অ্যাসিড যেটা, এটাও অ্যাবজর্ব হবে তোমার এরকম ডিগ্লুটামিনেশন হয়ে মনোগ্লুটামিন মিল ফ্লুইড তৈরি হয়ে সেখান থেকে তোমার ব্লাডে অ্যাবজর্ব হবে। তারপরে এই অ্যাবজর্পশন হওয়ার পরে মনো থেকে তোমার কি হবে, ডাইহাইড্রোফোলেট হবে। এখানে তোমার ফোলেট রিডাক্টেস এনজাইম কাজ করবে। আর ডাইহাইড্রোফোলেট থেকে মানে প্রথমে ফোলেট যেটা, সেটা অ্যাক্টিভেটেড হবে টেট্রাহাইড্রোফোলেট বা ভায়া ডাইহাইড্রোফোলেট। প্রথমে ডাইহাইড্রোফোলেট হবে, তারপরে তোমার এটা টেট্রাহাইড্রোফোলেট হবে। এখানে তোমার কাজ করবে রিডাক্টেস এনজাইম। আর যখন মানে ডাইহাইড্রোফোলেট থেকে তোমার টেট্রাহাইড্রোফোলেট হবে, তখন তোমার ডাইহাইড্রোফোলেট রিডাক্টেস এনজাইম কাজ করবে। আর এখানে কোএনজাইম হিসাবে কাজ করে সাধারণত NADPH, এটা হচ্ছে তোমার কোএনজাইম হিসাবে কাজ করে।
এই টেট্রাহাইড্রোফোলেটটা হচ্ছে তোমার অ্যাক্টিভ ফর্ম। আর একটা জিনিস মনে রাখবা যে এটা সাধারণত অ্যাবজর্পশনের পরে এরা লিভারে তোমার অনেক দিন তোমার এটা মানে থাকে, প্রায় তোমার 4 থেকে 6 মাস পর্যন্ত মানে এটা তোমার লিভারে থাকে। সাধারণত মানে 12 থেকে 15 মিলিগ্রাম এটা মানে স্টোর থাকে তোমার লিভারে। আর এটা যেটা এইটা আমাদের অন্তত 4 থেকে 6 মাস পর্যন্ত বডির ডিমান্ড এটা সাপোর্ট করতে পারে। হ্যাঁ, এটা। আর এটা মেইন ফাংশন কি তোমার, আচ্ছা ডেফিসিয়েন্সিটা পরে, আগে মেইন ফাংশনটা। আচ্ছা, মেইন ফাংশনটা হচ্ছে যে তোমার এখানে হচ্ছে এর বায়োকেমিক্যাল ফাংশন মেইনটা কি, যে এটা ক্যারিয়ার হিসাবে কাজ করবে। কি ক্যারি করবে? 1 কার্বন ইউনিটস ফ্রম ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড। সেটা তোমার গ্লাইসিন, সেরিন, যেমন এগুলি থেকে কি করে তোমার 1 কার্বন ইউনিটস এরা ক্যারি করে সিনথেসিস করে তোমার পিউরিন, তোমার ডিঅক্সি থাইমিডিন ফসফেট, তারপরে ডিএনএ, আরএনএ এসব তৈরি করে। হ্যাঁ, তাহলে ইট অ্যাক্টস অ্যাজ এ ক্যারিয়ার অফ 1 কার্বন ইউনিটস ফ্রম ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড সাচ অ্যাজ তোমার গ্লাইসিন, তারপরে তোমার সেরিন, এগুলি থেকে ক্যারি করে কি করবে, সিনথেসিস করবে পিউরিন, তারপর ডিএনএ, আরএনএ, মেইনলি এগুলি তোমার তৈরি করে। হ্যাঁ, আর এই যে কমন যে 1 কার্বন ইউনিটস, এগুলি কি? এগুলি হচ্ছে তোমার মিথাইল গ্রুপ, মানে CH3, যেটা এটা মিথাইল গ্রুপ, মিথিলিন গ্রুপ CH2, আর মিথানাইল গ্রুপ, ফরমাইল গ্রুপ, এগুলি হচ্ছে 1 কার্বন ইউনিটস। এখান থেকে কার্বন গুলো ক্যারি করে এগুলি তোমার বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড থেকে ক্যারি করে আবার অন্য অ্যামাইনো অ্যাসিড নিয়ে গিয়ে এরা কি করে, পিউরিন, তারপরে আর ডিএনএ, আরএনএ তৈরিতে সাহায্য করে। এটা হচ্ছে মেইন ফাংশন। আর ডেফিসিয়েন্সি কি, যে এখানে তোমার কি হবে, মেগালোব্লাস্টিক এনিমিয়া হবে। হ্যাঁ, মেগালোব্লাস্টিক এনিমিয়া হবে। আর কি হবে, নিউরাল টিউব ডিফেক্ট হবে। নিউরাল টিউব ডিফেক্ট হচ্ছে তোমার এই 2 ধরনের হয়, একটা হচ্ছে স্পাইনা বাইফিডা, আর একটা হচ্ছে এনালকেফালি। সাধারণত এরা নিউরাল টিউবে তোমার ডেভেলপমেন্টে, যখন এমব্রায়োতে নিউরাল টিউবটা স্ট্রাকচারটা থাকে, ওইটার ডেভেলপমেন্টে এইটা হেল্প করে। কিন্তু এই তোমার এই ভিটামিনের যদি ফলিক অ্যাসিডের মানে ডেফিসিয়েন্সি থাকলে তখন তোমার কি হবে, নিউরাল টিউব ডিফেক্ট হবে। সেটা কি, স্পাইনা বাইফিডা, মানে স্পাইনাল কর্ডটা তোমার ডিফেক্টিভ ভাবে তৈরি হবে। অ্যানেনকেফালি, তার মানে তোমার মাথার যে তোমার স্কাল এগুলি তোমার কমপ্লিট ভাবে তৈরি হবে না। হ্যাঁ, ব্রেনও কম ভালোভাবে তোমার তৈরি হবে না। কি জন্য? নিউরাল টিউব ডিফেক্টের জন্য। এটা হচ্ছে বিশেষ করে তোমার ফার্স্ট ট্রাইমাস্টারে তোমার এই নিউরাল টিউব ডিফেক্ট গুলো হয়। এই জন্য এগুলি বিশেষ করে দেখা যায় যে তোমার ইউরোপিয়ান কান্ট্রি, এগুলি দেশে বেশি হয়। যারা মানে অ্যালকোহল অ্যাডিক্টেড থাকে তাদের বেলায় এটা বেশি হয়। এজন্য এখন বিশেষ করে এই ফলিক অ্যাসিডটা কি করা হয়, তোমার ফার্স্ট ট্রাইমাস্টারে তোমরা যখন গাইনিতে পড়বা তখন দেখবা যে তোমার এটা ট্রিটমেন্ট হিসাবে ব্যবহার করে, যাতে প্রথম সপ্তাহ থেকেই মানে এই ফলিক অ্যাসিড মানে দেয়। কি জন্য দেয়? যাতে এই নিউরাল টিউব ডিফেক্ট, এই ধরনের কোনো ডিফেক্ট না হয়। হ্যাঁ, এই জন্য। আবার বিদেশে তোমার কি করে, রিপ্রোডাক্টিভ এজে থেকেই অল্প অল্প করে তোমার এই ফলিক অ্যাসিড খাওয়াতে থাকে, যাতে তোমার এই ডিফেক্টটা না হয়। কারণ এগুলি ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সির জন্য এই নিউরাল টিউব ডিফেক্টটা হয়। আর একটা কি, মেগালোব্লাস্টিক এনিমিয়া হয়। সাধারণত দেখা যায় যে তোমার আমাদের যে ডিএনএ সিনথেসিসের জন্য কি দরকার, তোমার অ্যাক্টিভ তোমার ফলিক অ্যাসিড দরকার। সেটা টেট্রাহাইড্রোফোলেট ফর্মে, এটা আমাদের ডিএনএ সিনথেসিসের জন্য দরকার। যদি ফলিক অ্যাসিড মানে ডেফিসিয়েন্সি হয় তখন কি হবে, তোমার ডিএনএ সিনথেসিসটা তার মানে র্যাপিডলি হবে না। তারপরে কি হবে, তোমার লার্জ বড় এরাইথ্রোব্লাস্ট তৈরি হবে, সেটা
তখন তাড়াতাড়ি তোমার ডিভাইড করতে পারবে না। তার ফলে কি হবে, তোমার মানে স্মল সাইজে ম্যাচুর আরবিসি হওয়া সেটা হবে না, মানে তোমার প্রি ম্যাচুর আরবিসি তৈরি হবে, সেটা কেমন লার্জ মানে ব্লাস্ট সেল তৈরি হবে, যেটাকে ইরাইথ্রোব্লাস্ট বলে, সেটা তখন সার্কুলেশনে ওইটা পাওয়া যাবে। ওইটা বিশেষ করে তখন কি রক্ত পরীক্ষা করলে দেখা যাবে যে পেরিফেরাল ব্লাড ফিল্মে যদি আমরা রক্ত পরীক্ষা করি তখন এই ব্লাস্ট সেলগুলো পাওয়া যাবে। কেন? যে ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি হলে তখন ডিএনএ সিনথেসিসের হ্যাম্পার হবে, ডিএনএ সিনথেসিস না হলে ঠিক মতো তখন মানে লার্জ ব্লাস্ট তখন ওরা ভালোভাবে ডিভাইড করতে পারবে না, তার ফলে কি হবে ম্যাচুর আরবিসি তৈরি হবে না, তখন লার্জ ব্লাস্ট সেল থাকবে যেটাকে বলা হচ্ছে এরাইথ্রোব্লাস্ট, সেগুলি তখন মানে ব্লাডে তোমার পাওয়া যাবে। এটা দেখে আমরা বুঝতে পারবো যে এই তার ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি আছে। আর তাছাড়া এগুলি তোমার আরো গ্রোথ এটা ডেফিসিয়েন্সির জন্য গ্রোথ ফেলিউরও হতে পারে এই ধরনের। তাহলে মেইন জি বলো ম্যাডাম। আচ্ছা, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার মধ্যে কি তাহলে আমরা মানে নরমাল আরবিসি থেকে হচ্ছে গিয়ে এরিথ্রোব্লাস্টের কাউন্ট বেশি পাবো? মানে এই নর্মাল আরবিসিও থাকবে, তার সাথে দেখবে যে তোমার নর্মাল আরবিসি যে একদম থাকবে না তা না, ওটাও থাকবে, তার সাথে ব্লাড সেল গুলো বেশি পাওয়া যাবে। হ্যাঁ, তখন এই ব্লাড সেল দেখে আমরা একটা আইডিয়া করবো যে ওর কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি আছে কিনা, সেটা এই তোমার মানে ফলিক অ্যাসিডের জন্য মানে সেটা মেইনলি হয়। হ্যাঁ, এটা ওকে ম্যাডাম। ফলিক অ্যাসিড তোমার এর অ্যাক্টিভ ফর্মটা টেট্রাহাইড্রোফোলেট, এটা তোমার হেল্প করে তোমার ডিএনএ সিনথেসিস না হলে তোমার ওই সাইটোপ্লাস্ট এগুলি তোমার ডিভাইডেড ভালো মতো হবে না, তখন ম্যাচুর আরবিসি তৈরি হবে না, তখন ওগুলি লার্জ মানে ব্লাস্ট সেল হিসেবে তৈরি হবে, সেটা নাম হচ্ছে এরাইথ্রোপ্লাস্ট। এটা তখন আমরা ব্লাডে পাবো। এখন তোমার ভিটামিন বি 12, হ্যাঁ ভিটামিন বি 12 আমি এটার নাম বলছিলাম কোবালামিন। হ্যাঁ, একটা জিনিস মনে রেখো, তোমাদের এমসিকিউতে কিন্তু থাকে এই একটা ভিটামিন যেটা তোমার এর এর কোনো প্লান্ট সোর্স নাই। হ্যাঁ, তাহলে এটা মনে রাখবা কোন ভিটামিনের তোমার প্লান্ট সোর্স ভিটামিন পাওয়া যায় না, সেটা হচ্ছে ভিটামিন বি 12। এটা কিন্তু তোমাদের এমসিকিউ তারপরে ভাইভাতে জিজ্ঞেস করা হয়, এভাবে তোমাদেরকে ভয় দেখানোর জন্য জিজ্ঞেস করা হবে যে বলো তো ভিটামিন বি 12 প্লান্ট অরিজিন বলো, অনেকে একদম দাদা বলতে শুরু করে, কিন্তু ভিটামিন বি 12 এর কোনো প্লান্ট অরিজিন নাই। এটা সামান্য তৈরি হয় অ্যানিমাল ফুডে, কিন্তু তোমার মেইনলি তৈরি হয় আমাদের ইন্টেস্টাইনে ফ্লোরা দিয়ে। হ্যাঁ, গাট তাহলে মেইন সিনথেসাইজ কোথায় হচ্ছে, পায় হচ্ছে গাট ফ্লোরা। হ্যাঁ, আর এটা তাহলে কোনো প্লান্ট সোর্স নাই, অনলি তোমার অ্যানিমাল সোর্স, সেটাও তোমার মানে কম বেশি মেইনলি তৈরি হয় তোমার তোমার ইয়েতে ইন্টেস্টাইনে। হ্যাঁ, তাহলে এন্ডোজেনাসলি আমরা বেশি পাই, আর এক্সোজেনাসলি এনিম্যাল সোর্স থেকে আমরা পাই, সেগুলি কি মিট, ফিশ, মিল্ক প্রোডাক্টস আর লিভার। তাহলে এটা কিন্তু মনে রাখবা যে ভিটামিন বি 12 এর কোনো প্লান্ট সোর্স নাই। হ্যাঁ, এটা এমসিকিউ তো থাকে, ভাইবাতেও তোমাদের জিজ্ঞেস করা হয় যে কোন ভিটামিনের মানে এমনি জিজ্ঞেস করাবে বলো তো ভিটামিন বি 12 এর প্লান্ট সোর্স কি। হ্যাঁ, কিন্তু তখন বলবা যে এটার কোনো প্লান্ট সোর্স নাই, এটা মেইনলি সিনথেসাইজ বাই গাট ফ্লোরা, আর এমনি এনিমাল ফুড থেকে আমরা পাই, সেগুলি কি মিট, ফিশ, মিল্ক প্রোডাক্টস আর লিভার। আর আরডিএ কত 3 মাইক্রোগ্রাম। হ্যাঁ, আর অ্যাক্টিভ ফর্ম তোমাদের আগে বলছিলাম ওয়াটার সলবল ভিটামিন পড়ার সময়, এটা অ্যাক্টিভ ফর্ম হচ্ছে দুটা, একটা হচ্ছে মিথাইল কোবালামিন আর একটা হচ্ছে তোমার 5' ডিঅক্সি অ্যাডেনোসিল কোবালামিন। আর এটা মেইনলি তোমার স্টোর থাকে লিভারে, সেটা তোমার কত 4 থেকে 5 মিলিগ্রাম। এটা মানে সাফিসিয়েন্ট টু মিট দ্য বডি ডিমান্ড ফর 4 to 5 years। ফলিক অ্যাসিড ছিল তোমার 5 to 6 মান্থ, আর এটা তোমার অন্তত 4 থেকে 5 বছর তোমার এটা ডিমান্ডটা ইয়ে করতে পারে, লিভারে যে পরিমাণ
তোমার ভিটামিন B12 স্টোর থাকে, সেটা তোমার এই ডিমান্ডটা 4 থেকে 5 বছর পর্যন্ত সে ইয়ে করতে পারে, সাফিসিয়েন্ট টু মিট দ্য বডি ডিমান্ড। আর একটা জিনিস মনে রাখবা, ভিটামিন B12, হ্যাঁ, এটা অ্যাবজর্পশনটা মনে রাখতে হবে। হ্যাঁ, এই ডায়েটারি ভিটামিন B12টা ইন্টেস্টাইনে তোমার ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসলের সাথে তোমার কম্বাইন হয়, একটা কমপ্লেক্স তৈরি করে। এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসল এটা কোথায় পাওয়া যাবে? তোমার গ্যাস্ট্রিক জুসে। গ্যাস্ট্রিক জুসে কোথা থেকে আসে? স্টমাকের প্যারাইটাল সেল থেকে। তাহলে ওই স্টোমাকের প্যারাইটাল সেল থেকে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসল আমরা পাই। এটা তোমার এটার সাথে ভিটামিন B12টা ইন্টেস্টাইনে তোমার বাইন্ড করে একটা কমপ্লেক্স তৈরি করে। তারপরে এই কমপ্লেক্সটা ট্রাভেলস থ্রু দা গাট, গাটের ভিতর দিয়ে যায়, যে তোমার ওরা যখন আইলিয়ামে আসবে, ইলিয়ামের কাছে যখন আসবে, তখন ইলিয়াল মিউসাতে একটা স্পেসিফিক রিসেপ্টর থাকে, সেটার সাথে বাইন্ড করবে। বাইন্ড করার পরে আইলিয়াম থেকে তোমার এরা কি করবে, ওই তোমার এই কমপ্লেক্সটা তোমার আইলিয়ামের ভিতরে ঢুকে তোমার এই কমপ্লেক্সটা কি হবে, ক্লিভড হবে, হয়ে ভিটামিন B12টা তোমার ফ্রি হয়ে যাবে। এই ভিটামিন B12টা তারপরে তোমার ব্লাডে অ্যাবজর্বড হবে। ব্লাডে অ্যাবজর্ব হয়ে এটা কি হবে, ট্রান্সপোর্ট মানে আরেকটা প্রোটিনের সাথে বাইন্ড করবে, সেটার নাম হচ্ছে ট্রান্সকোবালামিন। সেটার সাথে বাইন্ড করে তারপরে ও ব্লাডে মানে ব্লাডের ভিতর দিয়ে ট্রান্সপোর্ট হয়ে তারপরে স্টোরে গিয়ে তোমার জমা হবে। এইভাবে ওর তোমার ইয়ে হয়, ওর অ্যাবজর্পশনটা হয়। এটা মনে রাখবা, কারণ কোনো কারণে যদি ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসলের ডেফিসিয়েন্সি হয়, তখন তোমার ভিটামিন B12 ঠিক মতো এটা অ্যাবজর্পশন হবে না। ভিটামিন B12 অ্যাবজর্পশন না হলে তাহলে ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি হবে। সেজন্য তোমার ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসল এটা প্রয়োজন, ভিটামিন B12 এর। এটা তোমাদের অনেক সময় হ্যাঁ বলো। ম্যাডাম, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসলটা কি? এটা তোমার হচ্ছে একটা তোমার প্রোটিন, এটা ইয়ের থেকে তৈরি হয়। তো তোমরা যখন গ্যাস্ট্রিক জুস করবা, হ্যাঁ, এটা প্যারাইটাল সেল থেকে তোমার তৈরি হয়। হ্যাঁ, এটা একটা ফ্যাক্টর, এটা প্যারাইটাল সেল অফ স্টোমাক থেকে তৈরি হয়। এটা তোমার গ্যাস্ট্রিক জুসের মধ্যে থাকে থেকে তারপরে এটা তোমার ইন্টেস্টাইনে আসে, এসে যখন ভিটামিন B12 আমরা ডায়েটের সাথে খাবো, খাওয়ার পরে যখন ইন্টেস্টাইনে যাবে, তখন এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসলের সাথে তোমাদের কিন্তু একটা আমার কোশ্চেন থাকে সবসময়, যে যখন গ্যাস্ট্রিক জুস পড়ানো হবে তখন খেয়াল রাখবা যে আমরা জিজ্ঞেস করি যে হোয়াট আর দ্য মেইন ফ্যাক্টরস অফ মানে গ্যাস্ট্রিক জুস, তার ভিতরে যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসল এটা একটা, হ্যাঁ, এটা একটা ফ্যাক্টর। এটা প্যারাইটাল সেল থেকে তৈরি হয় স্টোমাকে, আর এই এটা গ্যাস্ট্রিক জুসের মধ্যেই পাওয়া যায়। এটার মেইন কাজ কি, যে ইট হেল্পস ইন অ্যাবজর্পশন অফ ভিটামিন B12। আর একটা জিনিস মনে রাখবা, ভিটামিন B12 টা কোথা থেকে অ্যাবজর্পশন হয়, কোন স্মল ইন্টেস্টাইনের কোন অংশ থেকে, ইলিয়াম থেকে হয়। আর এটাকে অ্যাবজর্পশনে হেল্প করে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসল এটা। তারপরে এটা তোমার এমনি লিভারে স্টোর থাকবে, কতটুকু থাকতে পারে, ওই যে 4 থেকে 5 মিলিগ্রাম, সেটা তোমার এটা বডির ডিমান্ডটা মিট করতে পারে, মানে 4 to 5 ইয়ার্স পর্যন্ত। হ্যাঁ, এরকম 5-6 বছর পর্যন্ত বডির যে ডিমান্ড সেটা এটা তোমার চাহিদাটা পূরণ করে। তাহলে ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা তাহলে এটা অ্যাবজর্পশনের জন্য ইম্পর্টেন্ট। এখন এর মেইন ফাংশন কি? হ্যাঁ, মেইন ফাংশন মনে রাখতে হবে যে ভিটামিন B12 এটা হেল্পস করে ইন সিনথেসিস অফ তোমার মিথিওনিন ফ্রম হোমোসিস্টিন। হোমোসিস্টিন থেকে মিথিওনিন তৈরি হতে এটা তোমার মানে দরকার, এটা হেল্প করে। এখানে ভিটামিন B12টা সেটা এর অ্যাক্টিভ ফর্ম কি, মিথাইল কোবালামিন। মিথাইল কোবালামিন অনেক সময় জিজ্ঞেস করা হয় যে ভিটামিন B12 এর আমরা জানি দুইটা অ্যাক্টিভ ফর্ম, একটা হচ্ছে মিথাইল কোবালামিন আর একটা হচ্ছে 5 প্রাইম ডিঅক্সি অ্যাডেনোসিল কোবালামিন। মিথাইল কোবালামিনটা কোন রিয়াকশনে লাগে, যখন আমরা মানে হোমোসিস্টিন থেকে যখন মিথিওনিন তৈরি হয়,
এখানে এনজাইম কাজ করে মিথিওনিন সিনথেস, আর এই এনজাইমটাকে মানে হেল্প করে কোএনজাইম কোনটা, এই মিথাইল কোবালামিন। হ্যাঁ, তাহলে এই ইন্টার কনভার্সন অফ হোমোসিস্টিন অ্যান্ড মিথিওনিনের, এই যখন মিথিওনিন তৈরিতে তাহলে এটা তোমার হেল্প করে। এটা তোমার এনজাইম এখানে কাজ করে হোমোসিস্টিন থেকে মিথিওনিন হতে, মিথিওনিন সিনথেস, যে কোনো জিনিস তৈরিতে সিনথেস এনজাইম লাগবে। আর এখানে কো এনজাইম হিসাবে কাজ করবে কে, তোমার মিথাইল কোবালামিন। আর এখানে আরেকটা জিনিস কাজ ইয়ে করে, মিথাইল যে টেট্রাহাইড্রোফোলেটটা এখানে তোমার কনভার্টেড হয় অ্যাক্টিভ তোমার টেট্রাহাইড্রোফ্লোরেটে। হ্যাঁ, তাহলে এই রিয়াকশনটা তোমার ইম্পর্টেন্ট। এবং এই একদিকে তোমার হোমোসিস্টিন থেকে মিথিওনিন হচ্ছে, এখানে হোমোসিস্টিন আর মিথাইল টেট্রাহাইড্রোফোলেট রিয়াকশন করে মিথিওনিন হচ্ছে আর টেট্রাহাইড্রোফোলেট হচ্ছে। আর এনজাইম হিসাবে কাজ করতেছে মিথিওনিন সিনথেস, আর এখানে কোএনজাইম হিসাবে হেল্প করবে কে, মিথাইল কোবালামিন। হ্যাঁ, আর আরেকটা অ্যাক্টিভ ফর্ম ছিল ডিঅক্সি অ্যাডেনোসিন কোবালামিন। এটা তোমার কাজ করে যখন প্রোপানিল থেকে যখন সাকসিনিল কোয়ে হয় তখন তোমার, কিংবা মিথাইল ম্যালোনিন কোয়ে থেকে যখন সাকসিনিল কোয়ে হয় তখন তোমার এই ডিঅক্সি অ্যাডেনোসিন কোবালামিন এইটা তখন কোএনজাইম হিসাবে কাজ করে। হ্যাঁ, তাহলে হোমোসিস্টিন থেকে যখন মিথিওনিন হচ্ছে তখন তোমার কে হেল্প করে, মিথাইল কোবালামিন এই অ্যাক্টিভ ফর্মটা। আর যখন ওই যে মিথাইল ম্যালোনিন কোয়ে থেকে সাকসিনিল কোয়ে অথবা প্রোপানিল কোয়ে থেকে যখন সাকসিনিল কোয়ে হচ্ছে তখন তোমার কোএনজাইম হিসাবে কাজ করে কোনটা, ডিঅক্সি অ্যাডেনোসিন কোবালামিন। হ্যাঁ, এটা। আর এটা তোমার এটাও আরবিসি ম্যাচুরেশনের প্রয়োজন, ভিটামিন বি12টা, আর ডিএনএ সিনথেসিসের জন্য প্রয়োজন। কেন প্রয়োজন, এই যে দেখো মিথাইল টেট্রাহাইড্রোফোলেটটা কি হয়, টেট্রাহাইড্রোফোলেট হচ্ছে হোমোসিস্টিনের সাথে মিলে। আর এই কোনো কারণে যদি ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হয় তখন মিথাইল টেট্রাহাইড্রোফোলেট থেকে অ্যাক্টিভ টেট্রাহাইড্রোফোলেট হতে পারবে না। হ্যাঁ, তখন যদি না পারে তখন কি হবে, আমাদের ডিএনএ সিনথেসিসও তোমার ভালো হবে না, এর ফলেও কিন্তু ওই যে মেগালোব্লাস্টিক এনিমিয়া হবে। হ্যাঁ, তাহলে আমার আরবিসি ম্যাচুরেশনের জন্য ডিএনএ সিনথেসিসের জন্য ভিটামিন বি12 এর প্রয়োজন, এটা মনে রাখতে হবে। আর এই যে মনে করো যে একটা মানে এবিসির বইতে তোমরা খেয়াল করবা একটা রিয়াকশন আছে যে হোমোসিস্টিন থেকে মিথিওনিন হচ্ছে, ওখানে মিথাইল টেট্রাহাইড্রোফোলেট থেকে মিথাইলটাই তোমার ট্রান্সফার হয়ে হোমোসিস্টিনে যে মিথিওনিন তৈরি হচ্ছে। আর এখানে কোএনজাইম হিসাবে কাজ করতেছে মিথাইল কোবালামিন। কোনো কারণে ভিটামিন বি12 এর ডেফিসিয়েন্সি হলে তখন কি হবে, এই মিথাইল টেট্রাহাইড্রোফোলেটটা আর ফোলেট হতে পারবে না, অ্যাক্টিভ ফর্ম হতে পারবে না। তার ফলে কি হবে, এই মিথাইল টেট্রাহাইড্রোফোলেট গুলো তোমার মানে জমা হতে শুরু করবে, ট্রাপড হতে শুরু করবে। এই যে ফেনোমেনন, এটাকে বলা হয় তোমার ফোলেট ট্রাপ। হ্যাঁ, এটা। আর এখানেও কিন্তু তোমার হচ্ছে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হবে কতগুলো, সে এটার যদি এটাও তোমার বিশেষ করে মানে মাইলিন শীতে তোমার হেল্প করে। হ্যাঁ, সেই জন্য মাইলিন শীত এবং এপিথেলিয়াল সেল মেইনটেনেন্সে এটা হেল্প করে। হেল্প করার জন্য এটার যদি ডেফিসিয়েন্সি হয় তখন তাহলে ভিটামিন বি12 এর ডেফিসিয়েন্সি হলে একটা কি হতে পারে, মেগালোব্লাস্টিক এনিমিয়া হতে পারে। আর একটা কি, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হবে। কেন হবে, যে ইট হেল্পস ইন মাইলিন শীট মেইনটেনেন্স এন্ড এপিথেলিয়াল সেল মেইনটেনেন্স। এর জন্য এটা ডেফিসিয়েন্সি হলে মানে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হবে। সেটা কি, সাব অ্যাকুট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড, পেরিফেরাল নিউরোপ্যাথি হবে, ডিমেনশিয়া হবে। হ্যাঁ, এগুলি। তাহলে মেগালোব্লাস্টিক এনিমিয়া হবে, তারপরে পেরিফেরাল নিউরোপ্যাথি হবে, সাব অ্যাকুট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড, এগুলি হবে। তো অনেক সময় তোমাদেরকে যারা একটু ভালো করবা তাদেরকে জিজ্ঞেস করা হয় যে ফোলেট ট্র্যাপটা কি। ফোলেট ট্র্যাপটা তাহলে কি জন্য হচ্ছে, মেইনলি
যে ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সির জন্য এটা হচ্ছে। এটা সাধারণত যখন হোমোসিস্টিন থেকে মিথিওনিন তৈরি হয় তখন এটার সাথে কম্বাইন করে মিথাইল টেট্রাহাইড্রোফোলেট। এই মিথাইল টেট্রাহাইড্রোফোলেট গুলো তখন ইউজ হতে পারে না। এগুলি তোমার মিথাইল টেট্রাহাইড্রোফোলেটটা তোমার মানে অ্যাক্টিভ ফর্ম যেটা ভিটামিন বি মানে ফলিক অ্যাসিডের টেট্রাহাইড্রোফোলেট, এটা হতে পারে না। তখন এগুলি মিথাইল টেট্রাহাইড্রোফোলেট হিসাবে মানে ট্রাপড হয়, যার জন্য এটাকে তোমার ফোলেট ট্রাপ, এই ফেনোমেননটাকে বলা হয় ফোলেট ট্রাপ। এটা তো তোমাদের অনেক সময় এরকম ছোট ছোট কোশ্চেন থাকে যে এন্ডোজেনাসলি কোন ভিটামিন গুলো তৈরি হয়। হ্যাঁ, আর তাহলে তোমরা বলবা কি যে ভিটামিন ডি এটা যখন স্কিনে তৈরি হবে আলট্রাভায়োলেট রেতে এক্সপোজ হলে, ভিটামিন কে, ভিটামিন B12, বায়োটিন এগুলি বা ইন্টেস্টিনাল ফ্লোরা। আর আরেকটা হয় ভিটামিন, সেটা কি নায়াসিন, কোথা থেকে হয় ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড থেকে এটা তৈরি হয়। এই ভিটামিনের নাম কটা একদম মুখস্থ রাখবা, ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন B12, বায়োটিন আর ভিটামিন B3 যেটার নাম হচ্ছে নায়াসিন। আর অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন কোনগুলো? তিনটা, একটা হচ্ছে ভিটামিন এ, তোমার ভিটামিন সি আর ভিটামিন ই। ভিটামিন এর যে কোনটা? বিটা ক্যারোটিন ফর্ম যেটা সেটা। হ্যাঁ, এই কয়েকটা দিন এগুলি ছোট ছোট কোশ্চেন, এগুলি তোমার ভাইভাতে জিজ্ঞেস করা হয়। অনেক সময় রিটেনও থাকে যে হোয়াট আর দ্য অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন, হোয়াট আর দ্য এন্ডোজেনাসলি সিনথেসাইজড ভিটামিন, এরকম তোমার কোশ্চেন থাকবে। তাহলে এই জিনিসগুলো একদম মুখস্থ রাখবা যে ভিটামিন ডি এটা মানে স্কিনে তৈরি হচ্ছে যখন মানে এক্সপোজ হচ্ছে আলট্রাভায়োলেট রেতে। আর ইন্টেস্টাইনে কোন কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন কে, ভিটামিন B12 আর বায়োটিন। আবার ভিটামিন B12, বায়োটিন আর কে। আর ভিটামিন B3টা এটা কোথা থেকে? ট্রিপ্টোফ্যান থেকে, এই অ্যামাইনো অ্যাসিড থেকে ভিটামিন B3টা তৈরি হয়। তাহলে এই নামগুলো মনে করে মনে রাখবা, তাহলে তোমাদের কিন্তু ফলিক অ্যাসিডটা ইম্পর্টেন্ট, ভিটামিন B12টাও ইম্পর্টেন্ট। আর এই যে ছোট ছোট কোশ্চেন গুলো ভিটামিনের তোমার ডেফিনেশন, ক্লাসিফিকেশন, তারপরে তোমার এই প্রত্যেকটা ওয়াটার সলিউবল ভিটামিনের বিশেষ করে অ্যাক্টিভ ফর্ম একদম মুখস্থ রাখতে হবে। ফ্যাট সলিউবল ভিটামিন কোনগুলো, এর ভিতরে কোনটা হচ্ছে কোএনজাইম হিসেবে, সাধারণত ওয়াটার সলিউবল সব ভিটামিন গুলো কোএনজাইম হিসাবে কাজ করে। আর ফ্যাট সলিউবলের মধ্যে শুধু ভিটামিন কে টা তোমার কোএনজাইম হিসাবে কাজ করে। আর তোমার ফ্যাট সলিউবল মোটামুটি তোমার ভিটামিন এ থেকেও কোশ্চেন থাকে, ভিটামিন ডি থেকেও থাকে। আর ভিটামিন কে টা বিশেষ করে তোমার ফাংশনটা জিজ্ঞেস করা, যেহেতু এটা তোমার কার্বোঅক্সিলেশন অফ প্রোটিন, গ্লুটামিক রেসিডিউ অফ প্রোটিন ফ্যাক্টর 2, 7, 9, 10 এর পরে তোমার এটাকে ম্যাচুর প্রোটিন ফ্যাক্টর গুলোকে পোস্ট ট্রান্সলেশন যে মডিফিকেশন সেখানে হেল্প করে। সেজন্য ভিটামিন কে এর ফাংশনটা ইম্পর্টেন্ট। আর একটা জিনিস মনে রাখবে, ভিটামিন ডি অনেক সময় পরীক্ষাও থাকে, তোমাদের ভাইভাতেও জিজ্ঞেস করা হয় যে এটি মানে কিভাবে তৈরি হচ্ছে। হ্যাঁ, ভিটামিন ডি মানে বডিতে কিভাবে সিনথেসিস হচ্ছে এটা। তারপরে তোমার ওয়াটার সলিউবল ভিটামিনের মধ্যে ভিটামিন সি টা খুব বেশি ইম্পর্টেন্ট। ভিটামিন সি তোমার অ্যাক্টিভ ফর্ম কি, ভিটামিন কোন কোন খাবারে তোমরা ছোটবেলা থেকেও জানো, তারপরেও তোমাদেরকে এখনো জিজ্ঞেস করা হবে ভিটামিন সি সোর্স কি। আর ভিটামিন সি এর মানে ফাংশনটাও খুবই ইম্পর্টেন্ট, এটা রিটেনেও থাকে এবং ভাইভাতেও জিজ্ঞেস করা হয়। আর ভিটামিন সি ডেফিসিয়েন্সি হলে কি হয়। আর প্রত্যেকটা ভিটামিনের অ্যাক্টিভ ফর্ম মুখস্থ রাখবা, যখনই তোমার NAD, FAD আসবে বিভিন্ন মেটাবলিক রিয়াকশনে, তখনই জিজ্ঞেস করা হবে যে এই ভিটামিনটা কোন কোন এই মানে এই অ্যাক্টিভ ফর্মটা কিংবা এই কোএনজাইমটা কোন ভিটামিনের অ্যাক্টিভ ফর্ম। হ্যাঁ, এই জন্য তোমাদের ওই অ্যাক্টিভ ফর্ম গুলো সবগুলোর একদম মুখস্থ রাখতে হবে। আর ফলিক অ্যাসিডটাও তোমাদের পুরো দরকার, আর ভিটামিন B12টাও দরকার। আর ওই যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর যেটা বললাম, ভিটামিন B12 এ তোমার হেল্প করে, মানে অ্যাবজর্পশনে হেল্প করে। তাহলে ইন্ট্রিনসিক ফ্যাক্টর কোনো কারণে যদি তোমার হয় মানে না থাকে,
হ্যাঁ, সেই কন্ডিশনটা বলা হয় পার্নিশিয়াস এনিমিয়া। এমনি তো যেহেতু ভিটামিন বি12টা ঠিক মতো অ্যাবজর্পশন হচ্ছে না, তার ফলে কি হবে, মেগালোব্লাস্টিক এনিমিয়া হবে। আর মানে ভিটামিন বি12 এর ডেফিসিয়েন্সি তো হবেই। আর যদি ইন্ট্রিনসিক ফ্যাক্টর যদি না থাকে, তাহলে ওইটা ঠিক মতো তোমার অ্যাবজর্পশন হবে না। না হওয়ার ফলে কি হবে, যে এনিমিয়াটা হয় সেটাকে তোমার ইন্ট্রিনসিক ফ্যাক্টরের জন্য সেটা হচ্ছে পার্নিশিয়াস এনিমিয়া। আর এই ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা এটা সাধারণত মানে কি কি কন্ডিশনে তোমার এটা ডেফিসিয়েন্সি হতে পারে। একটা হচ্ছে তোমার অটো ইমিউন ডিজিজ গুলোতে সাধারণত তোমার এই প্যারাইটাল সেল গুলো ডিস্ট্রাকশন হয়ে যায়। আর একটি কি কোনো কারণে যদি তোমার হয়তো কারো মানে স্টমাকে আলসার হলো কিংবা ক্যান্সার হলো, কোনো কারণে যদি পার্শিয়ালি অথবা টোটাল গ্যাস্ট্রেক্টমি করা হয়, তখন কিন্তু আর ইন্টেনসিভ ফ্যাক্টর তোমার তৈরি হবে না। তার ফলে কি হবে, তোমার ভিটামিন বি12 এর ডেফিসিয়েন্সি হবে। হ্যাঁ, এই মানে এই জিনিসগুলো মনে রাখতে হবে যে ভিটামিন বি12 কে হেল্প করে, অ্যাবজর্পশনে হেল্প করে ইন্টেনসিভ ফ্যাক্টর। আর এটা কোন মানে স্মল ইন্টেস্টাইনের মেইনলি কোন পার্ট থেকে অ্যাবজর্পশন হয়, টার্মিনাল পার্ট অফ দা আইলিয়াম। হ্যাঁ, আর একে অ্যাবজর্পশনে হেল্প করে ইন্টেনসিভ ফ্যাক্টর অফ ক্যাসেল। আর কি কি কারণে ইন্টেনসিভ ফ্যাক্টর অফ ক্যাসেল মানে ডেফিসিয়েন্সি হতে পারে, একটা হচ্ছে অটো ইমিউন ডিজিজ গুলোতে ক্যান্সার হলে পারে। আর কোনো কারণে যদি পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি করা হয়, সেক্ষেত্রে ইন্টেনসিভ ফ্যাক্টর অফ ক্যাসেলের ডেফিসিয়েন্সি হতে পারে।